আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা আসাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনা দেশ বিক্রি করে না, ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে হত্যার কোনো ষড়যন্ত্র করছে না সরকার, মন্তব্য ওবায়দুল কাদেরের। মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে মাঠে নামার ঘোষণা মির্জা ফখরুলের। 6 মাসেও পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে পারেনি শিক্ষা বিভাগ, পর্যায়ক্রমে 8ম শ্রেণী পর্যন্ত চালু করা হবে অবৈতনিক শিক্ষা। চিত্রনায়িকা পরিমণির সাথে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারালেন এডিসি সাকলায়েন। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যা চেষ্টা মামলায় পরিমণির জামিন। এবং তুচ্ছ ঘটনায় অভিযোগ দায়ের বন্ধ না হলে মামলা জট কমানো সম্ভব নয়, মন্তব্য প্রধান বিচারপতির। ছোটখাটো বিষয় সামাজিকভাবে নিষ্পত্তির পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রেল যোগাযোগে ভারতকে ট্রানজিট দেয়ায় বাংলাদেশ বিক্রি হয়ে গেছে এমন সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশ বিক্রি করেন না তিনি। গণভবনে দিল্লি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের বিদেশে বিনিয়োগের উৎস জানতে চান প্রধানমন্ত্রী। বিস্তারিত মনিরুর রহমানের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 21 থেকে 22 জুন দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, তার এই সফরে ভারতের নেতৃত্বের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু ছিল দুই দেশের নবনির্বাচিত সরকার কিভাবে সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে রূপকল্প প্রণয়ন। পরে প্রশ্নোত্তর পর্বে রেল যোগাযোগে ভারতকে ট্রানজিট সুবিধা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিক্রির ষড়যন্ত্রের যে সমালোচনা চলছে তার জবাবে সরকার প্রধান জানান, দেশ ও জনগণের কল্যাণে যতটুকু বন্ধুত্ব দরকার ততটুকু করে যাচ্ছেন তিনি। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কারণ যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বাঁচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। টাইম ম্যাগাজিনে প্রকাশিত ডক্টর ইউনূসকে নিয়ে লেখা নিবন্ধের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, ডক্টর ইউনূসের পেছনে সরকার লাগেনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে কেউ কর ফাঁকি দিলে তারা কি ব্যবস্থা নেয়, পাল্টা সেই প্রশ্ন রাখেন তিনি। লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা দেয়নি 2006 সাল থেকে একটি পয়সাও দেয়নি। তখন লেবাররা মামলা করেছে, মামলা কিন্তু সরকার করেনি। বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটা কেউ আসতে পারবে না। তিস্তা প্রকল্প ভারত করলে সব সমস্যার সমাধান হয় বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী। গঙ্গার পানির বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে দেয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তাদের অভ্যন্তরীণ। এ ব্যাপারে আমার তো নাক গলানোর কোনো দরকারও নাই, কিছু বলার দরকার নেই। আমার সাথে সকলের সম্পর্ক ভালো, মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো, আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাদের সঙ্গে সম্পর্ক ভালো, অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পানি ভাগাভাগির বিষয়ে ভারত ও চীন আগ্রহী হলেও যা দেশের জন্য লাভজনক হবে সেটাই করবে সরকার বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব। মনিরুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের সহজ উত্তরণে সুইডেনের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গ ভন লিন্ডে গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে উন্নয়নশীল দেশের যাত্রায় জিএসপি প্লাস সুবিধা দিতে দেশটিকে অনুরোধ জানান তিনি। বাংলাদেশের সাথে সুইডেনের $1 বিলিয়ন বাণিজ্য রয়েছে, যার বেশিরভাগ অংশ তৈরি পোশাক খাতে। এই খাতে আরও সহযোগিতার কথা জানান রাষ্ট্রদূত।
স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সুইডেন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন তিনি। বৈঠকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে সুইডেনের ব্যবসায়ী উদ্যোক্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়াও আলোচনায় স্থান পায় রোহিঙ্গা ইস্যুটিও। বেগম জিয়াকে হত্যার কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগ বা বর্তমান সরকার করছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সময়ে সময়ে সেই পথ অনুসরণ করেছে তার পুত্র তারেক রহমান ও তার স্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, মানবিক বিষয় বিবেচনা করে দণ্ডপ্রাপ্ত বেগম জিয়াকে জেলখানার বাইরে রেখে সুচিকিৎসার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরো বলেন, পদ্মা সেতু নির্মাণে প্রায় ১৫০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেতু উদ্বোধনের পর এ পর্যন্ত ১,২৭,০০,০০০ যানবাহন পারাপার হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে মোট টোল আদায় হয়েছে ১,৬৪৮ কোটি টাকার বেশি। বেগম জিয়ার বাইরে থেকে চিকিৎসা নেওয়ার যে সুযোগ, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা ও উদারতার কারণে সম্ভব হয়েছে। হত্যার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি এদেশে বিএনপি করেছে। বেগম জিয়া কেন আমরা হত্যা করব? আমরা ষড়যন্ত্র আর হত্যার শিকার হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি, প্রতিবেশী দেশের চাওয়াই পূরণ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। চুক্তি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ভারত বিরোধী নয়, আওয়ামী লীগ সরকারের নতজানু নীতির বিরোধী। এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দেন তিনি। মনিল হাসানের রিপোর্টে বিস্তারিত। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের করণীয় নিয়ে প্রতি মাসে 2 দফা নিয়মিত বৈঠক করছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। সবশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল বলেন, হৃদযন্ত্রে পেসমেকার স্থাপনের পর হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। শুধু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। দেশটির মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ভারতকে সব উজাড় করে দিলেও তিস্তার পানি, সীমান্ত হত্যা বন্ধ সহ বাংলাদেশের মানুষের কোনো চাওয়াই পূরণ করতে পারেনি আওয়ামী লীগ সরকার। কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আমাদের বক্তব্য, আমাদের এই আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। নিত্যপণ্য আর ঔষধের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি এজন্য সরকারের দুর্নীতি ও ভ্রান্ত নীতিকে দায়ী করে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষাবর্ষের 6 মাস পার হলেও এখনো পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে পারেনি শিক্ষা বিভাগ। এনসিটিবির সুপারিশকৃত মূল্যায়নের পদ্ধতি সংশোধন করতে বলেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে প্রাথমিক শিক্ষা সচিব জানান, প্রাইমারি স্কুলগুলোতে পর্যায়ক্রমে 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ করতে পারছে না শিক্ষা বিভাগ। নম্বর কিংবা গ্রেডিং পদ্ধতি বাদ দিয়ে 7 ধাপে মূল্যায়নের রূপরেখা তৈরি করেছে এনসিটিবি। তবে এতে আপত্তি জানিয়েছে
প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। সংশোধন করে চূড়ান্ত করবার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সচিব। তারা যে 7 গ্রেডে অথবা 5 গ্রেডে যেটা মূল্যায়ন করতে হচ্ছে, আমাদেরও কিছু অবজারভেশন আছে। আমাদের প্রাথমিকে কিভাবে হলে ভালো হয়, আমরা সেই অবজারভেশনগুলো ইতিমধ্যে আমরা এনসিটিভিকে দিয়েছি। অধিকাংশ একমত পোষণ করলে আমাদের কিছু ভিন্ন অবজারভেশনও আছে, ভিন্নভাবে মূল্যায়নের। আমরা আশা করি এটা খুব সহসাই বসে এটা চূড়ান্ত হবে। সচিব জানান, প্রাইমারিতে শিক্ষার্থীর সংখ্যা কেন কমছে তা পর্যালোচনা করা হচ্ছে। যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হাতে গোনা, সেগুলোকে অন্য স্কুলের সাথে একীভূত করা হবে। আর সব বিদ্যালয়ে পর্যায়ক্রমে 8ম শ্রেণী পর্যন্ত চালু করা হবে, যেখানে বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। শিক্ষানীতিতে এটা বলা আছে যে প্রাথমিক শিক্ষা হবে 8ম শ্রেণী পর্যন্ত। আমরা হিসাব করে দেখেছি যে আমাদের 65,566টা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমরা যদি 5,000-এর কাছাকাছি স্কুলে যদি আমরা 8ম শ্রেণী পর্যন্ত চালু করতে পারি এবং মাধ্যমিকের যে 23,000-এর কাছাকাছি যে নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় আছে, ওখানে যদি তারা এই 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করতে পারে, তাহলে সরকারের এই সিদ্ধান্তটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব। এবং এটা করতে হলে আমাদের 3টা বড় চ্যালেঞ্জ আছে। একটা অবকাঠামোগত চ্যালেঞ্জ, একটা শিক্ষকের নিয়োগের চ্যালেঞ্জ, পদ সৃজনের চ্যালেঞ্জ এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চ্যালেঞ্জ। 1 বছরের মধ্যে সব কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়গুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে বলেও জানান প্রাথমিক শিক্ষা সচিব। এই সবগুলো প্রতিষ্ঠান আমাদের একাডেমিক স্বীকৃতি এবং নিবন্ধন আওতায় চলে আসবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমাদের একটা প্রায়োরিটি। আলোচিত চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন। এক চিঠিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ঢাকা বোট ক্লাবের পরিচালক ও ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যা চেষ্টা মামলায় 1000 টাকা মুচলেকায় জামিন পেয়েছেন নায়িকা পরিমণি। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঢাকার বোট ক্লাবে 2021 সালের 13 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ এনে মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। মামলার তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকবার মিন্টু রোডে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যাতায়াত করেন তিনি। তখন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনের সঙ্গে পরিচয় হয় এই নায়িকার। দুজনের মধ্যে শুরু হয় সম্পর্ক। পরে নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন সাকলাইন। সাকলাইনের স্ত্রী বাসায় না থাকায় রাজারবাগে পুলিশ কর্মকর্তাদের সরকারি বাসভবন মধুমতিতে গিয়ে প্রায় 17 ঘন্টা একান্ত সময়ও কাটান দুজনে, যা স্বীকারও করেন আলোচিত পরিমণি। মামলার তদন্ত চলাকালে দুজনের এমন অনৈতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় সমালোচনা। তখন সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়। এ বিষয়ে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুজনের মোবাইল ফোনের তথ্যের ফরেনসিক যাচাইয়ে তাদের অবৈধ সম্পর্কের প্রমাণ উঠে আসে, যাকে অসৎ আচরণ বিবেচনা করে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলায় গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে। 2022 সালে পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদনের উপর শুনানি হয় মঙ্গলবার। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এদিন উপস্থিত হয়ে জামিন আবেদন করেন পরিমণি। বিচারক সাইফুল ইসলাম উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুনে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে 4 মাসের জামিন দেন। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। আমরা বলেছি যে এখানে 1 নং আসামি, উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা এই মামলা তদন্ত করে পিবিআই। এই মামলায় আগামী 1 অক্টোবর অভিযোগ গঠনের দিনও ধার্য করেছে আদালত। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। তুচ্ছ ঘটনায় মামলা দায়ের বন্ধ না হলে মামলা জট কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জট কমাতে ছোটখাটো বিষয়ে সামাজিকভাবে নিষ্পত্তি করার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে গণমাধ্যম সহ সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। সকালে নাটোর আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 47,47,000 টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ন্যায়কুঞ্জটি নির্মাণ করেছে। এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু সহ অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন। পরে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা সভায় যোগ দেন প্রধান বিচারপতি।
যে সংখ্যক বিচারক আছেন বাংলাদেশে, আমি একটি পরিসংখ্যানে দেখেছি সারা বছরে তারা নতুন দায়ের করা মামলার 76 to 80% মামলা শেষ করতে পারেন, কিন্তু 20% মামলা তো থেকেই যাচ্ছে। এই যে অফিসাররা এখানে কাজ করছেন তারা প্রত্যেকেই তাদের সাধ্যমতো মামলা শেষ করার চেষ্টা করেন এবং কেউ কিন্তু অবহেলা করে বসে থাকেন না। মামলা যদি মামলা দায়ের বন্ধ না হয় বেশি, তাহলে মামলা কোনোদিনই শেষ হবে না। মানব পাচার বিরোধী লড়াইয়ে ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের টিআইপি হিরো হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের আলামিন নয়ন। সোমবার ওয়াশিংটনে মানব পাচার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আলামিন নয়ন বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক। ঢাকা বিমানবন্দরে তিনি বিদেশ ফেরত ও পাচারের শিকার ব্যক্তিদের সহায়তায় কাজ করেন। দক্ষিণ এশিয়ায় তিনি ছাড়া এবছর আর কেউ এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাননি। আলামিন নয়নের পাশাপাশি কেনিয়া, মালি, ফিলিপাইন, সার্বিয়া, স্পেন, সুরিনাম, বলিভিয়া ও ইরাকের একজন করে মোট 9 জন 2024 সালে টিআইপি হিরোর স্বীকৃতি পেয়েছেন। সিলেট অঞ্চলে বন্যার পানি নামতে শুরু করলেও দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না হাওরবাসীর। বিগত বন্যায় বিভিন্ন এনজিও থেকে কিস্তি নিয়ে নির্মিত ঘর আবারও দুমড়ে মুচড়ে গেছে। হাওরের স্রোতে ভেসে যাওয়া ভিটার মাটি ঠিক করে পুনরায় ঘর তৈরি করতে হবে তাদের। ঘরে থাকা ধান, চাল ও গোখাদ্য অনেকের নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় ঋণের বোঝা নিয়ে তাদের জন্য পুনরায় খাবার জোগাড় করে ঘর নির্মাণ করা দুঃস্বপ্নের মতো। হাওরবাসীদের পুনর্বাসনের জন্য সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা তাদের। দেশের বোতলজাত পানি ও ঔষধ ব্যবসায়ীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একচেটিয়া ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুইয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে বোতলজাত পানির অসহনীয় দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মদদে অসাধু ব্যবসায়ীরা লাগামহীনভাবে পানির দাম বাড়াচ্ছে। রাস্তার মোড়ে ও রেস্তোরাঁয় বিনামূল্যে সুপেয় পানি সরবরাহ করা হলে বোতল সিন্ডিকেট ভাঙা সম্ভব বলেও মন্তব্য করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ সময় যেসব প্রতিষ্ঠান বোতলজাত পানির দাম বাড়িয়েছে তাদের শাস্তি সহ 5 দফা দাবি তুলে ধরেন বক্তারা। কতিপয় দুর্নীতিবাজের কারণে সরকারের কিন্তু এই যে সুনাম এটা কিন্তু তলানিতে চলে আসতে যাচ্ছে। সরকারকেও আমরা বলতে চাই, এই দুর্নীতিবাজের বিরুদ্ধে আপনি সঙ্গ ছাড়েন, আপনি এই দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সঙ্গ ছাড়েন, আপনি মুক্তাদের সাথে আছেন, আমরা আপনাদের সাথে আছি। বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীন আগ্রহী বলে জানিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাও। বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎকালে মন্ত্রী এই আগ্রহের কথা জানান। এই সময় রাষ্ট্রপতি বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব আগামীতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। পরে সেখানে সাক্ষাৎ করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণির নেতৃত্বে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল। এ সময় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত করতে প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করার কর্মসূচি নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পণ্য আমদানি রপ্তানিতে পরিবহন খরচ শতকরা 1 কমলে উৎপাদন খরচ 7 পর্যন্ত কমবে বলে মনে করেন বিশ্লেষকরা। জাতীয় লজিস্টিক নীতিমালা সংস্কারের তাগিদও দিয়েছেন তারা। রাজধানীতে জাতীয় লজিস্টিক নীতিমালা নিয়ে ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেমিনারে এসব তথ্য জানানো হয়। ব্যবসায়ীরা জানান, সরবরাহ ব্যবস্থার প্রতিটি স্তরে দক্ষতা বাড়ানোর পাশাপাশি সরকারের অগ্রাধিকার খাত হিসেবেও বিবেচনায় নিতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, ব্যবসায়িক খরচ কমিয়ে আনতে লজিস্টিক নীতিমালা ডিজিটালে রূপান্তর করা হয়েছে। সরকারের অবকাঠামো উন্নয়নের ফলে ব্যবসা বাণিজ্যের গতি বেড়েছে বলেও দাবি করেন তিনি। Trade business is also very important. How we could have the multimodal transport in place. So these are all the execution parts. So you should bring much more foreign investment.
Other than having partnership, you are all talking. You can never have the international logistics involved. You will have to bring the foreign direct investment in the areas of supply chain management, in the areas of technology transfer. গত দুদিন ধরে নিখোঁজ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কর্মকর্তা SM নুরুদ্দিন উজ্জ্বলের সন্ধান এখনো মেলেনি। গত 23 জুন সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ। পরিবারের ধারণা অফিসের কোনো সমস্যার সুরাহা করতে গিয়ে হয়তো গুম হয়েছেন নুরুদ্দিন। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। রাজধানীর মোহাম্মদপুরের এই বাসা থেকে গত 23 জুন সকাল 8টায় অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হন BCICর কর্মকর্তা SM নুরুদ্দিন উজ্জ্বল। আইন ও মামলা সংশ্লিষ্ট বিভাগের ব্যবস্থাপকের পদে কাজ করায় প্রায়ই কোর্টে যাতায়াত ছিল তার। ফলে মামলা সংশ্লিষ্ট কাজে আদালতে গেলে তার ফোন বন্ধ থাকত। কিন্তু সেদিন বাসা থেকে বের হওয়ার পর আর ফোন খোলা পাওয়া যায়নি উজ্জ্বলের। অফিসে খোঁজ নিয়ে জানা যায় সেদিন অফিসেও যাননি তিনি। এ বিষয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন স্ত্রী আশরাফুন্নেসা তানিয়া। ATN বাংলাকে তিনি জানান সেদিন প্রতিদিনের মতোই বাসা থেকে বের হয়েছিলেন তার স্বামী। তেজগাঁতে একটা ভিজিটে যেতে হবে, অফিসিয়াল একটা ভিজিট, অফিস হয়ে যাবে, ও গাড়ি থাকবে, তারপরে একটা কোর্ট আছে, তারপরে হয়তো আর কোনো কাজ নাই অফিসিয়াল। তারপরে ল্যাপটপ নিয়ে গেছিল, বললো যে আজকে ফিরতে দেরি হবে, ল্যাপটপটা ঠিক করব, এইটুকু বলে বের হয়েছে আমাকে। আর একটু টেনশনে আছে, বলে আজকে দিনে একটু ঝামেলা যাবে, গেলে পারে আমি বাঁচি। উজ্জ্বলের বাবার সন্দেহ ছেলের নিখোঁজের পেছনে অফিসের কেউ জড়িত থাকতে পারে। অফিসের কোনো অফিস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে থাকতে পারে, আমি এছাড়া কিছু আছে বলে আমার মনে হয়। তবে এরই মধ্যে উজ্জ্বলকে উদ্ধারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের স্বার্থে ক্যামেরার সামনে কথা না বললেও সবার প্রত্যাশা দ্রুতই খোঁজ মিলবে BCICর কর্মকর্তা SM নুরুদ্দিন উজ্জ্বলের। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। 25 বছর পর দেশের বৃহৎ সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কের প্লট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তাদের মাঝে এসব প্লট তুলে দেবেন প্রধানমন্ত্রী। গড়ে উঠবে কলকারখানা, সৃষ্টি হবে প্রায় 1 লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্যচিত্রে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। বিসিকের আওতায় যমুনা নদীর পশ্চিমে সিরাজগঞ্জের সয়দাবাদে 400 একরের শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতার পরিবর্তনের কারণে অনিশ্চিত হয়ে পড়ে প্রকল্পটির ভবিষ্যৎ। পরবর্তী সময়ে বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রায় 379 কোটি টাকা ব্যয়ে 2010 সালের জুলাই পুনরায় প্রকল্পটির কাজ শুরু হয়। তবে ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতার কারণে কয়েক দফা বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। সবশেষ 719 কোটি 21 লাখ টাকা বরাদ্দ দিয়ে এবছরের জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ। এবার নির্ধারিত মেয়াদের মধ্যে প্রকল্পের অবকাঠামোগত কাজ শেষ হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। সেই নির্মাণ কাজ যে সময়ের মধ্যে দিনে রাত্রে লেবার লাগিয়ে আমরা সেই রাস্তা নির্মাণ করছি। প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্মিত শিল্প পার্কটির কাজ দীর্ঘ 25 বছর পর শেষ হয় উদ্যোক্তা ও চাকরি প্রত্যাশীদের মাঝে আশার আলো দেখা দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, সিরাজগঞ্জ ভিন্ন রূপ পাবে ইনশাআল্লাহ। আমার মতো অনেক উদ্যোক্তা আছে এখানে প্লট নিতে আগ্রহী, যেহেতু এখানে সব রকম সুযোগ সুবিধা আছে, গ্যাসের ফ্যাসিলিটিস আছে, নৌপথ স্থলপথ ইতিমধ্যে রেলের সংযোগ হয়ে যাবে। সব মিলিয়ে এইখানে একটি উত্তরবঙ্গের একটি ব্যবসায়িক হাব গড়ে ওঠা সম্ভব। বিসিকের তথ্য অনুযায়ী দেশের বৃহৎ এই শিল্প পার্কে 3 শ্রেণীর 829টি প্লট থাকবে। স্থাপন করা যাবে প্রায় 570টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কলকারখানা। মোট প্লটের 10 ভাগ সংরক্ষিত থাকবে নারী উদ্যোক্তাদের জন্য। পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। অবকাঠামোগত কাজ শেষ হয় ইতোমধ্যেই প্লট বরাদ্দের প্রক্রিয়া চলছে। প্রাধান্য দেওয়া হবে রপ্তানিমুখী, আমদানি, বিকল্প ও দেশীয় শিল্প স্থাপনে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ এবং আধুনিক সরঞ্জাম সংযোজন করে বাংলাদেশ নৌবাহিনী সহ অন্যান্য সংস্থাগুলোকে আধুনিক করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে মাল্টিপারপাস হলে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে এক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান সহ বাংলাদেশ ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির সদস্যবৃন্দ।
এবারে আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাণিজ্য মন্ত্রণালয়ের মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে জাতীয় সেমিনার ও আয়ুর্বেদিক এক্সপো 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, বিপিসি ও যুগ্ম সচিব বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদ আফরোজ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর ফারুক উজ্জামান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাসার ও বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা। রাঙ্গামাটির সাজকের ডায়রিয়া উপদ্রুত দুর্গম 3টি পাহাড়ি গ্রামে অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিতে শুরু করেছে বিজিবি। শিয়ালদহ, তুইশুই, বেতলিং পাড়ায় ছড়া ও ঝিরির পানি পান করে কয়েকদিন জ্বর, কাশি, রক্তবমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ওই এলাকার অর্ধশতাধিক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে মরিশা 54 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামানের নির্দেশে সোমবার থেকে সাজেকের দুর্গম 3টি গ্রামে ক্যাম্প বসিয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ শুরু করে বিজিবির সদস্যরা। এছাড়া এসব গ্রামের মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য বিভাগের 6 সদস্য সহ আরও একটি মেডিকেল টিম ওই এলাকায় পাঠানো হয়েছে। মিশ্র ফল ফলাদি চাষে অনেকটাই বদলে গেছে খাগড়াছড়ির কৃষি ব্যবস্থা। গত 1.5 যুগে মজবুত হয়েছে এখানকার কৃষিভিত্তিক অর্থনীতিও। পাহাড়ের আনাচে কানাচে চাষ হচ্ছে প্রায় 40 জাতের ফল। কিছু প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারলে জেলায় মিশ্র ফল চাষে কৃষি অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করেন কৃষিবিজ্ঞানীরা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। 15-16 বছর আগেও যেসব পাহাড়ে জুম চাষ হতো, এখন সেই পাহাড়গুলোতে সবুজের সমারোহ। বিশেষ করে খাগড়াছড়ির পাহাড়ে এই মৌসুমে গাছে গাছে দেখা মিলেছে বিভিন্ন জাতের আম। শুধু আম নয়, মাল্টা, লিচু, আনারস, বড়ই, ড্রাগন সহ প্রায় 40 জাতের ফলের বাণিজ্যিক আবাদ হচ্ছে এসব পাহাড়ে। প্রতি বছর বাড়ছে আবাদি জমির পরিমাণ। এর বাইরে লটকন, কমলা ও কফির চাষও বেড়েছে। মিশ্র ফল চাষে ঝুঁকছেন শিক্ষিত বেকার, তরুণ ও নতুন উদ্যোক্তারা। পার্বত্য চট্টগ্রামের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় মিশ্র ফলের বাগান বেড়েছে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। সনাতন চাষাবাদ পদ্ধতি থেকে কৃষকগণ বেরিয়ে এসে তারা আধুনিক বিশেষ করে ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের শিক্ষিত তরুণ এবং নতুন উদ্যোক্তাগণ ফল চাষে আগ্রহী হচ্ছেন। তবে যোগাযোগ ব্যবস্থার দুর্গমতা, ফল বিপণনে অতিরিক্ত টোল আদায় ও সেচ সুবিধার অভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বাগানী ও কৃষকরা। উৎপাদন তো হয়েছে, কিন্তু আমরা বাজারজাত করার ক্ষেত্রে আমাদের টোল আদায়টা বেশি হচ্ছে, কেজি প্রতি 7-8 টাকা বেশি হচ্ছে টোল আদায়ের। সরকারের যে সমস্ত আধুনিক পদ্ধতির চাষাবাদ, যে সরকার যে উদ্যোগ, ওইটা যাতে আমাদের কাছে একটু সুদৃষ্টি দেন। সেচের ব্যবস্থা না থাকার কারণে আমাদের পণ্য উৎপাদন করতে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। চলতি মৌসুমে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে প্রায় 1 লাখ হেক্টর জমিতে মিশ্র ফলের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 17 লাখ মেট্রিক টন। পাহাড়ে ফলের চাষ আরও বাড়াতে একাধিক প্রকল্প নিয়েছে সরকার। দেয়া হচ্ছে প্রণোদনা। পানির যদি আমরা ব্যবস্থা করতে পারি, সেচের পানি, সেটা জমিতে হোক বা ফল বাগানে হোক, আমরা বিস্তীর্ণ এলাকায় যেগুলো পতিত পড়ে আছে, অনাবাদি পড়ে আছে, সেগুলোকে আমরা সহজেই বিভিন্ন ধরনের মৌসুমী ফল, মশলা, সবজি এবং অন্যান্য ফসল আমরা নিয়ে আসতে পারবো এবং উচ্চ মূল্যের ফলনও ফলেরও এখানে চাষ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রতি বছর পার্বত্য এলাকায় উৎপাদিত ফলের মূল্য প্রায় 1000 কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে জানাবো টি-20 বিশ্বকাপের খবর।
বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। কিংসটাউনে আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৫ রান তোলে রশিদ খানের দল। জবাবে ১১৪ রানে নতুন লক্ষ্যে খেলতে নেমে ১০৫ রানে অল আউট হয় নাজমুল হোসেন শান্তরা। তাতে সুপার ৮ থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়াও। এস এম আশরাফের রিপোর্টে বিস্তারিত। গৌরবের ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ মাঠ ছাড়ল লজ্জা নিয়ে, মাথা নিচু করে দেশের কোটি ক্রিকেট ভক্তদের হতাশ করে। অথচ প্রথমবারের মতো সেমিফাইনালে যেতে ৭৩ বলে ১১৬ রান করলেই হয়ে যায় অবিস্মরণীয় কীর্তি। সমর্থকরা আশায় বুক বেঁধেছেন প্রিয় দলের একটি মধুর জয় দেখার। কিন্তু ক্রিকেটারদের কাছে সেই আবেগের কোনো মূল্য আছে কিনা এমন প্রশ্ন তুলে ব্যাটাররা নামলেন আসা যাওয়ার প্রতিযোগিতায়। আরেকবার ব্যর্থ শান্ত, পরের বলেই ০ রানে পথ মাপলেন সাকিবও। সৌম্য সরকার তাকে দলে রাখার সিদ্ধান্তটা প্রশ্নবিদ্ধ করলেন। মাহমুদুল রিয়াদ জানিয়ে দিলেন তারও সময় শেষ। ১১তম ওভারে ৮০ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের ব্যাটিংয়ের মানসিকতা অবাক করেছে ধারাভাষ্যকারদেরও। এরপর সেমিফাইনাল নয়, কোনো রকমে জিতে মাঠ ছাড়াটাই যেন হয়ে যায় লক্ষ্য। কিন্তু ভাগ্য নাকি সাহসীদের পক্ষে থাকে। এ ম্যাচে হাল না ছাড়া আফগানিস্তান খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে থাকে। এক একটি উইকেট কিংসটাউন থেকে কাবুলে বয়ে দেয় আনন্দধারা। এক প্রান্তে থেকে লিটন দাস হাফ সেঞ্চুরি তুলে দলে নিজের জায়গাটাই হয়তো বাঁচাতে চেয়েছেন। অন্যরা ক্রিকেটীয় মস্তিষ্কের খেলায় ০ মার্কস নিয়ে দেশকে দিয়েছেন পরাজয়ের বেদনা। এর আগে মুস্তাফিজ আর রিশাদ হোসেনরা আফগানিস্তানকে ১১৫ রানে আটকে দিয়ে বাংলাদেশকে একটি ইতিহাস করার উপলক্ষ এনে দিয়েছিলেন। কিন্তু ব্যাটাররা জানিয়ে গেলেন এই ফরম্যাটে তাদের সীমাবদ্ধতার কথা। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী আর্চার সাগর ইসলাম সকালে দেশে ফিরেছেন। তুরস্কের আনাতোলিয়ায় অলিম্পিক কোটা নিশ্চিতের টুর্নামেন্টে রানার্স আপ হয়ে সাগর অলিম্পিক খেলা নিশ্চিত করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করে নেন আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। পরগামনের রিপোর্টে বিস্তারিত। ২০১৬ সালে গলফার সিদ্দিকুর রহমান এবং ২০২০ সালে আর্চার রোমান সানা সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার তুরস্কের আনাতুলিয়ায় আর্চারির অলিম্পিক বাছাইয়ের রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে উঠেই সাগর ইসলাম প্যারিসের টিকিট পেয়ে যান। পরে ফাইনাল উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি। তবে কৃতি এই আর্চার দেশে ফিরেই ফেডারেশন কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হন। ফিরেছেন অন্য আর্চারও। এবার অলিম্পিকেও পদক জয়ের ছক কষছেন সাগর ইসলাম। ইচ্ছা তো সবসময় বড় থেকে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য মেডেল বয়ে আনবো, যেহেতু আগে কেউ পায় নাই বাংলাদেশের। ইনশাল্লাহ চেষ্টা করবো, নিজের প্রতি বিশ্বাস আছে। আল্লাহ যদি এরকম হেদায়েত দান করেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন দেশের জন্য মেডেল বয়ে আনতে পারে। এই সাফল্য অব্যাহত রাখার কথা জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। একতা আর্চারি কোনো প্রতিযোগিতায় খেলে পদক জয়ী হয়ে সরাসরি অলিম্পিকের সুযোগ পেয়েছে। আমাদের সেই যদি ইয়ুথ অলিম্পিক ধরি মিলন পেয়েছিল, তারপর রোমান সানা ১৯ সালে, ২৪-এ পেল সাগর। সাফল্যের পিছনে হলো যে আমরা সিটি গ্রুপের নিরবচ্ছিন্ন সহযোগিতা। প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে কতজন খেলোয়াড় সুযোগ পাবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিভিন্ন খেলার ৬ জনের জন্য ওয়াইল্ড কার্ড চেয়ে আবেদন করেছেন আইওসির কাছে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। কোস্টারিকার সাথে 0-0 ড্র করে কোপা আমেরিকার মিশন শুরু করেছে ব্রাজিল। ক্যালিফোর্নিয়ায় ১২ মিনিটেই গোল তৈরির সুযোগ পায় সেলেসাওরা। তবে রদ্রিগো তা কাজে লাগাতে পারেনি। ৩০ মিনিটে মার্কিনিওস গোল করলেও তা বাতিল হয় অফসাইডে। দ্বিতীয়ার্ধেও বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬৩ মিনিটে লুকা পাকেতার দূরপাল্লার শট ফিরে আসে পোস্টে লেগে। এভাবে একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। শেখ হাসিনা দেশ বিক্রি করে না, ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী।
খালেদা জিয়াকে হত্যার কোনো ষড়যন্ত্র করছে না সরকার, মন্তব্য ওবায়দুল কাদেরের। মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে মাঠে নামার ঘোষণা মির্জা ফখরুলের। 6 মাসেও পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে পারেনি শিক্ষা বিভাগ। পর্যায়ক্রমে 8ম শ্রেণী পর্যন্ত চালু করা হবে অবৈতনিক শিক্ষা। চিত্রনায়িকা পরিমণের সাথে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারালেন এডিসি সাকলাইন। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যা চেষ্টা মামলায় পরিমণির জামিন। এবং তুচ্ছ ঘটনায় অভিযোগ দায়ের বন্ধ না হলে মামলা জট কমানো সম্ভব নয়, মন্তব্য প্রধান বিচারপতির। ছোটখাটো বিষয় সামাজিকভাবে নিষ্পত্তির পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।